হেই মুভি লাভার্স, কেমন আছো সবাই? আশা করি প্রত্যেকেই ভালো আছো। আজকে তোমাদের জন্য এমন এক মিস্ট্রিয়াস অ্যাডভেঞ্চার এবং অ্যাকশন থ্রিলার মুভি নিয়ে হাজির হলাম, যা রিসেন্টলি রিলিজ হয়েছে। মুভিটি অ্যাডভেঞ্চার প্রেমিকদের জন্য দেখা অত্যাবশ্যক। তো চলো বেশি কথা না বাড়িয়ে আজকের মুভিটি শুরু করা যাক। তবে তার আগে আমি রাকিবুল আর এক্সপ্লেনেশনের পক্ষ থেকে তোমাদের জন্য আরো একটি নতুন মুভি আসলাম, অ্যান্ড দ্য মুভি নেম অফ জুরাসিক। মুভি শুরুতে আমরা দেখতে পাই একটি ল্যাব, যেখানে ডাইনোসর সম্পর্কে রিসার্চ করা হচ্ছিল, কিন্তু সেখানে কার্যরত এক হঠাৎ টেকনিক্যালি সমস্যা দেখা দেয় এবং যার ফলে সেখানকার এক ডাইনোসর উন্মুক্ত হয় এবং ল্যাবের মধ্যে থাকা বেশ কিছু কর্মচারীকে খেয়ে ফেলে এবং সেই লাইব্রেরিকে একদম ধ্বংস করে দেয়। পরবর্তীতে সেই ল্যাবটি একদম বন্ধ করে দেওয়া হয় এবং ল্যাবটি ছিল আটলান্টিক মহাসাগরের এক দ্বীপে। এটি ছিল বর্তমান সময় থেকে প্রায় 17 বছর অতীতের একটি ঘটনা। এরপর আমাদের বর্তমানের সিনে নিয়ে আসা হয় বা বর্তমানে ঘটনা দেখানো হয় এক অসাধু ব্যবসায়ী মার্কিন গ্রেস এবং প্রাক্তন জেনারেল জোরা প্যানেট। তারা দুজনে কোনো এক বিষয় নিয়ে আলোচনা করছে। এরপর গ্রেস প্যানেটকে নিয়ে এক ঐতিহাসিক রিসার্চ সেন্টারে নিয়ে যায় এবং সেখানে দেখা হয় মুভির আরো একটি অন্যতম ক্যারেক্টার হেনরি লুমিস। মূলত হেনরি ছিল একটি সায়েন্টিস্ট এবং সে মার্কিন গ্রেসের আওতায় কাজ করত। গ্রেস তাদের পরিচয় করিয়ে দেয় এবং এরপর প্যানেটকে জানায় তাদের রিসার্চের জন্য 3টি বিশাল ডাইনোসর এর ডিএনএ স্যাম্পল প্রয়োজন। এজন্য গ্রেস একটি সাহসী লোককে খুঁজছিল। প্যানেটকে জানায় সাহসী লোকটি হলো সে। এরপর প্যানেট টাকার কথা শুনে রাজি হয়ে যায় এবং তার সামুদ্রিক দলবলকে রেডি করতে থাকে। তাদের সামুদ্রিক দলবলের মধ্যে এই লোকটির নাম হলো ক্যাপ্টেন টিমকে। ক্যাপ্টেন টিমকে এমন একজন লোক ছিলেন যে সমুদ্রের বিভিন্ন অদ্ভুত এবং ভয়ানক জায়গা ভ্রমণ করেছেন, কিন্তু এবারের ঘটনাটা ছিল অন্যরকম। কেননা এবারে সেই দিকে যেতে হবে যেখানে 17 বছর আগে সরকারি নিষিদ্ধ করে দিয়েছে কোনো সাধারণ মানুষের যাওয়া, এবং সেই দ্বীপে তারা অগ্রসর হয়। কেননা সেই দ্বীপে গ্রেসের ডাইনোসরগুলি পাওয়া যাবে যা দিয়ে এক্সপেরিমেন্ট করবে। তারা তাদের যাত্রা শুরু করে ক্যাপ্টেন টিমকে এবং জোড়া প্যানেটের সঙ্গে তারা সেই যাত্রাটি শুরু করে। এরপর আরেকটি সিন দেখানো হয় যেখানে ফিশারম্যানের পরিবার সমুদ্রে ভ্রমণের মাধ্যমে মাছ ধরতে এসেছিল। মূলত ওই ফিশারম্যানের পরিবারটি অবসর সময়টি কাটানোর জন্য সমুদ্রে এসেছিল, কিন্তু হঠাৎ করে সমুদ্রের মধ্যে একটি বিশাল জলডাইনোসর তাদের উপর আক্রমণ করে দেয় এবং তাদের বোট অর্ধধ্বংস করে যায়। তখন সেই ফিশারম্যান কোনো মতে তার পরিবার নিয়ে বোটের উল্টো পিঠে সমুদ্রের মধ্যভাগে ভাসতে থাকে এবং রেডিও সিগন্যালে একটি বার্তা পাঠিয়ে দেয় ফিশারম্যান। সেখানে বলে, আমাদের নৌকাটি বা আমাদের বোটটি ডুবে যাচ্ছে, আমাদের অতি তাড়াতাড়ি সাহায্য চাই। এই বার্তাটি প্যানেটের এবং ক্যাপ্টেন টিমকে এর টিম রিসিভ করে এবং সাহায্যের কথা শুনতে পায়, কিন্তু তারা সেই দ্বীপ থেকে মাত্র 200 মিটার দূরে ছিল। তখন তাদের মধ্যে থাকা একজন বলে ওঠে, তোমাদেরকে আমি আবারও মনে করে দিতে চাই যে আমাদের লক্ষ্য থেকে আমরা মাত্র 200 মিটার দূরে আছি। এবং তাকে তাল দিয়ে মার্টিন গ্রেস বলে ওঠে, আমাদের সেই দ্বীপে গিয়ে সম্ভবত 2 ঘন্টার মতো কাজ করলেই আমাদের মিশনটা সাকসেসফুল হবে, এবং আমি এত কাছে এসে চাই না আবারও সেই 1000 মিটার দূরে অবস্থিত কোনো লোককে সাহায্য করে যেতে। আমি আশা করছি 2 ঘন্টার মতো সময় তারা সেখানে সার্ভাইভ করতে পারবে। কিন্তু এই বিষয়টি প্যানেটের কাছে ভালো লাগে না এবং সে তাদেরকে উদ্ধার করার জন্য মত পোষণ করে। তখন ক্যাপ্টেন টিমকে সেই বোটের ক্যাপ্টেনকে জানায় তাদেরকে আগে উদ্ধার করবে এবং সেদিকে বোটটি ঘুরিয়ে নিতে। বিপদগ্রস্ত ফিশারম্যানদের উদ্ধার করার জন্য বোটটি ঘুরিয়ে নেওয়া হয়। তারা যখন তাদের উদ্ধার করে তখন ফিশারম্যান তাদেরকে জানায় এক বিশাল সামুদ্রিক ডাইনোসর আক্রমণ করেছিল তাদের ওপর। এখন ক্যাপ্টেন টিমকে এর টিমের মনে লাড্ডু ফুটতে থাকে, কেননা তাদের প্রথম সন্ধান পেয়ে গিয়েছে এবং ফিশারম্যানদেরকে আটক বা আক্রমণ করার ডাইনোসরটি হলো সেটি। ফিশারম্যানরা এই ঘটনাটি জানার পর অবাক ও হতবাক হয়ে যায়। তারা বলে, আমাদের যেটা অ্যাটাক করেছিল তাদেরকে ধরার জন্য তোমরা বেরিয়েছো। টিমকে এর টিম তাদের কোথায় গুরুত্ব না দিয়ে মিশনের প্রতি গুরুত্ব দেয় এবং সেই বিশাল প্রাণীটি দেখা পায় তখন প্রস্তুত হয়ে যায় তারা, এবং সেই স্যাম্পল গানটি নিয়ে রেডি হয়ে যায় জোড়া প্যানেট। এরপরও অনেক কষ্টে জোড়া প্যানেটের গানের রেঞ্জে সেই বিশাল ডাইনোসরটি পড়ে এবং জোড়া প্যানেট তাৎক্ষণিক ফায়ার করে দেয় স্যাম্পল বুলেট ডাইনোসরের গায়ে গেঁথে যায়। পরবর্তীতে কিছু সময় পর আমরা দেখতে পাই সেই স্যাম্পল বুলেটটি থেকে স্যাম্পলটি স্পিং আউটের মাধ্যমে আকাশে উড়ে যায় এবং সেটিকে তারা কালেক্ট করে নেয়। যখন তারা এত সহজে সেই স্যাম্পলটি কালেক্ট করে তখন তারা ভাবে এবং অনেক খুশি হয়, কিন্তু তারা জানতো না তাদের সামনে এর থেকেও অনেক বিশাল এক বিপদ রয়েছে। এরপর ফিশারম্যান এর ছোট মেয়েটি বলে, ওই যে ওরা আবারও আসছে। এবার কিন্তু একটি নয়, এবার আসছিল এক দল, কেননা তারা সেই ডাইনোসর এবং সেই জোনে ঢুকে পড়েছে যেখানে সরকার 17 বছর আগে নিষিদ্ধ করে দিয়েছিল। যাই হোক, সেখানে থাকা প্রত্যেকটি মানুষ ভীত হয়ে
হয়ে যায় এবং তারা সেই দ্বীপের দিকে অগ্রসর হতে থাকে এবং কিনারাতে পৌঁছাতেই যাবে এমত অবস্থায় তাদের ওপর একটি ডাইনোসর হামলা করে এবং ফিশারম্যানের বড় মেয়েটি সাহায্য চাইতে রেডিও সিগন্যালে পৌঁছায়। কিন্তু এই মিশনটি যেহেতু সরকার বিরোধী ছিল এবং আইনত অপরাধ ছিল, তাই মার্টিন গ্রেস ফিশারম্যানের মেয়েটিকে থামানোর চেষ্টা করে এবং এক পর্যায়ে তাদের হোসাহতির মধ্যে ফিশারম্যানের মেয়েটি পানিতে পড়ে যায়। তার পানিতে পড়ে যাওয়া দেখে ফিশারম্যানের টিম বা ফিশারম্যানের পরিবার পানিতে ঝাঁপ দিয়ে দেয়। দুইটি টিম আলাদা হয়ে যায় এবং আমরা দেখতে পাই দুইটি টিম সমুদ্রের কিনারায় পৌঁছেছে। ফিশারম্যানের টিম অক্ষত এবং তারা কোনো স্বজন হারায়নি। অন্যদিকে ক্যাপ্টেনের টিম আরো একজনকে ডাইনোসরের খেয়ে ফেলে এবং তারা হারিয়ে ফেলে। অর্থাৎ তারা যখন কিনারায় পৌঁছাতে যাবে সে সময় আরো একটি ডাইনোসর তাদেরকে খেয়ে ফেলে। তখন জোড়া প্যানেট বলে, আমরা এক মিশনে এসেছি। যখন প্রত্যেকটি মানুষ হতভম্ব হয়ে যায় এই ঘটনাগুলি দেখার পর, তখন জোড়া প্যানেট এই কথাটি বলে এবং বলে এটি এতটাই ভয়ানক যে আমাদের প্রত্যেকটা মিনিটে মৃত্যু হতে পারে। যেমন আমাদের দুজন সাথী মৃত্যু হয়েছে, এই বিষয়টি আমরা অনেক বেশি গভীরভাবে নিচ্ছি। যদি আমরা আরো বেশিক্ষণ এইভাবে থাকি তাহলে আমাদেরকেও সেই ডাইনোসরগুলো খেয়ে ফেলবে। তাই মিশনটিকে ফলো করি এবং মিশন শেষ করে আমাদের বাসায় ফিরতে হবে। তারা তখন সচেতন হয়ে যায় এবং তাদের মিশনের প্রতি মনোযোগ দেয়। এবার আমাদেরকে ফিশারম্যানের টিমটিকে দেখানো হয়। ফিশারম্যানের টিমের একজন ছেলে সে বলে ওঠে, তিনটি দৃশ্য এতটাই সুন্দর যে আমাদেরকে মুগ্ধ করছে এবং সে আরো বলে, জ্ঞানীগুণী মানুষ লোকেরা বলেছেন যেখানে মুগ্ধতা বেশি সেখানে মৃত্যু, হয়তো আমাদের মৃত্যু এখানেই হবে। আসলে তারা জানেও না যে তারা কোথায় রয়েছে, তারা শুধু এটুকু জানে তারা এক বোট দুর্ঘটনায় একটি দ্বীপে পৌঁছেছে এবং তারা ভাবে যে এই দ্বীপে হয়তোবা কোনো মানুষের বসবাস থাকবে। যাই হোক, ফিশারম্যান তার ছোট্ট বাচ্চাকে এই বুঝ দেয় যে তাদের সামনে একটি গ্রাম রয়েছে, সেখানে গিয়ে তারা সাহায্য চেয়ে নেবে এবং তারা বাড়ি ফিরতে পারবে। তারা এই চিন্তা ভাবনা থেকে গ্রামের সন্ধান করতে করতে একটি পাইপ দেখতে পায় এবং তারা ভেবে নেয় এই পাইপ হয়তো গ্রামের মধ্য গিয়ে পৌঁছেছে, কিন্তু সেই পাইপটি ছিল 17 বছর আগের রিসোর্স ফ্যাক্টরিটির মূলত মলমূত্র ত্যাগের পাইপ। যাই হোক, তারা তাদের ভাবনা অনুযায়ী পাইপটি ধরে গ্রামের সন্ধান করতে থাকে এবং হাঁটতে থাকে। এরই মধ্য দিয়ে তারা নানা ধরনের বিপদের সম্মুখীন হয়। বড় বড় ডাইনোসরগুলো তাদেরকে আক্রমণ করার চেষ্টা করে, কিন্তু তারা কোনো মতে সেগুলো থেকে বাঁচতে বাঁচতে পাইপটি অগ্রসর হতে থাকে। এরপর সিন পাল্টে যায় এবং ক্যাপ্টেন টিমকে আমরা দেখতে পাই তারা দ্বিতীয় স্যাম্পলটি কালেক্ট করার জন্য একটি বিশাল বাগানের মধ্যে পৌঁছেছে। কেননা এবারের স্যাম্পলটি নিতে হবে কোনো স্থল ডাইনোসর থেকে এবং যেটি এই জঙ্গলের মধ্যে সব থেকে বিশাল এবং সব থেকে বড়। এবং সেই বিশাল মাঠের মধ্যে এত বড় বড় ঘাস ছিল যেগুলো তাদের মাথা ছুঁয়ে উপর দিয়ে উঠে যাচ্ছিল। একটু হাঁটার পরেই তারা অনুভব করে তাদের আশেপাশে হয়তো বা কোনো ডাইনোসর রয়েছে এবং ঠিক তাই ঘটে। তাদের দ্বিতীয় স্যাম্পলটির জন্য যে ডাইনোসরটির প্রয়োজন ছিল তাকে তারা সেই বাগানের মধ্যেই পেয়ে যায় এবং যেটি ছিল অনেক বিশাল এবং ভয়ানক। ডাইনোসরটি বিশাল হলেও ডাইনোসরগুলো শুধুমাত্র লতাপাতা এবং ঘাস খেয়ে থাকতো, মানুষের গন্ধ কি বা মাংস কি তারা সেটা বুঝতো না। যাই হোক, তারা তখন সেই ডাইনোসরটিকে দেখে এবং সেই ডাইনোসরটির কাছে যায় এবং তারা বুঝতে পারে এই ডাইনোসরটি কোনো রকম কোনো মাংস খায় না। এরপর আমরা দেখতে পাই জোড়া প্যানেট আবারও সেই স্যাম্পলটি শট নেওয়ার জন্য গান রেডি করে এবং ডাইনোসর থেকে লক্ষ্য করে ফায়ার করে এবং এখানেও অনেক সহজে তারা তাদের দ্বিতীয় স্যাম্পলটি পেয়ে যায়। অন্যদিকে দেখানো হয় ফিশারম্যানকে, যারা পাইপটি ধরে একটি ছোট শিপের কাছে পৌঁছেছে এবং সামনে ছিল একটি ছোটখাটো রথ এবং সেই শিপটির মধ্যে একটি লাইফ বোর্ডের প্যাকেট দেখতে পায় এবং যেটির মাধ্যমে তারা সেই হ্রদ পথে সহজে পাইপলাইন ফলো করে তাদের কল্পনার গ্রামে পৌঁছাতে পারবে। আসলে সেটা গ্রাম না, সেটা ছিল একটা ল্যাবরেটরি এরিয়া। যাই হোক, তারা তো সেটা জানতো না, তাই তারা সেই লাইফ বোর্ডটিকে নেওয়ার জন্য সেই শিপের মধ্যে পৌঁছায় এবং যখনই সেই লাইফ বোর্ডটিকে খুলে তখন একটি শব্দ হয় এবং একটি বিশাল ডাইনোসরের ঘুম ভাঙে যায় এবং হিংস্র ভয়ানক ডাইনোসর তাদের সামনে প্রকট হয় এবং তাদেরকে খাওয়ার জন্য প্রচন্ড চেষ্টা করতে থাকে, কিন্তু সেখানেও তারা অনেক কষ্ট করে এবং সেই পরিস্থিতি থেকে ফিশারম্যানের পুরো টিমকে বাঁচায়। এরপর আমরা দেখতে পাই ডাইনোসরটি সেখান থেকে চলে যাওয়ার পর ফিশারম্যানের টিম সেই লাইফ বোর্ড করে অগ্রসর হতে থাকে। অন্যদিকে দেখানো হয় ক্যাপ্টেন এর টিম তৃতীয় স্যাম্পলটি নেওয়ার জন্য একটি পাহাড়ের চূড়া থেকে নিচে নামছে। অর্থাৎ এবারে ডাইনোসরটির স্যাম্পলটি ছিল উড়ন্ত ডাইনোসর থেকে, এজন্য তারা একটি উড়ন্ত ডাইনোসরের বাসা দেখতে পায় এবং তারা সেখানে দড়ি বেয়ে নিচে নামতে থাকে। এমত অবস্থায় যখন তারা বাসায় প্রবেশ করে তারা সেখানে ডিম দেখতে পায় এবং ডিম থেকে স্যাম্পল নেওয়ার জন্য স্যাম্পল ইনজেকশনটি ডিমের মধ্যে প্রবেশ করায় এবং স্যাম্পল নিয়ে সেখান থেকে
আসতেই যাবে এমত অবস্থায় ডাইনোসরটি সেখানে প্রবেশ করে এবং সে উড়ান্ত ডাইনোসরটি তাদের খাওয়ার জন্য প্রচন্ড চেষ্টা করতে থাকে। যখন ডাইনোসরটি প্যানেট এবং সায়েন্টিস্ট লোমিস এর কাছে যায় এবং তাদেরকে খেতেই যাবে এমত অবস্থায় পিছন থেকে একটি ঢিল ছুঁড়ে তাদের টিমের একজন এবং ডাইনোসরটি তার দিকে অগ্রসর হয় এবং তাকে খেয়ে ফেলে। এ যাত্রায় তৃতীয় স্যাম্পলটি নিয়ে তারা সফল হয়, কিন্তু এখানে তাদের একটি সাথী চলে যায়। যাই হোক, তারা ওই বিষয়ে মনোযোগ না দিয়ে তাদের মিশনটিকে সফল করার জন্য চেষ্টা করতে থাকে এবং তারা যখন 3টি স্যাম্পলের 3টি পেয়ে যায় এবং সেগুলোকে একটি ব্রিড কেস করে সংরক্ষণ করে রাখে এবং সেখান থেকে বেরোনোর জন্য যাত্রা শুরু করে, অর্থাৎ এই ঘন দ্বীপ থেকে বাড়ানোর জন্য অগ্রসর হয়। এরপর মার্টিন গ্রেস জানায় যে সন্ধ্যায় একটি হেলিকপ্টার এসে তাদের 2 মিনিট খুঁজবে, এরই মধ্যে তাদেরকে হেলিকপ্টারটির নজরে এড়াতে হবে। তখন প্যানেট এবং তাদের সঙ্গীরা জানায় হয়তোবা ফিশারম্যানের টিমটিও এখনো বেঁচে আছে, তাদেরকে খুঁজলে হয়তোবা তাদেরকে পেয়ে যাবে। অন্যদিকে ফিশারম্যানের পরিবারটি সেই পাইপলাইনটি ধরে রিসার্চ ফ্যাক্টরটির অপোজিট সাইডে চলে আসে এবং যখন প্যানেট জোরে জোরে চিৎকার করে তাদেরকে ডাকতে থাকে তখন তারা সেই ডাক শুনে এবং তাদের দেখা হয়। এবার আমরা দেখতে পাই হেলিকপ্টারটি চলে এসেছে, এদিকে সন্ধ্যা ঘনিয়ে এসেছে, যার কারণে সেখানকার অপারেটিং সিস্টেম অর্থাৎ 17 বছর আগের যে ল্যাবটি ছিল সেখানে যে অপারেটিং সিস্টেম ছিল সেটা এখনো কাজ করছে এবং অটোমেটিক্যালি জেনারেটর চালু হয়ে যায় এবং সেখানকার লাইটগুলো সকল অন হয়ে যায়। লাইটগুলোর আলো পাওয়ার কারণে জঙ্গলের প্রতিটি ডাইনোসর বা প্রত্যেকটি প্রাণী সেখানে উপস্থিত হয় এবং তাদের মধ্যে থাকা ভয়ানক ডাইনোসর সেই টিমগুলোকে খাওয়ার জন্য একদম উঠে পড়ে লাগে। সেখানে আমরা এক ভয়ানক এবং সার্ভাইভাল এক সিন দেখতে পাই, ফাইটিং দেখতে পাই, যেখানে তারা ডাইনোসর গুলো থেকে বাঁচার জন্য এক দুর্ধর্ষ লড়াই করছে। সেই ডাইনোসর গুলো বারবার ক্যাপ্টেন টিমকে এবং ফিশারম্যানের পরিবারটিকে খাওয়ার জন্য চেষ্টা করে, কিন্তু তারা তাদের একজোট এবং বুদ্ধি দিয়ে বেঁচে যায় বারবার। হেলিকপ্টারটি তাদের নজরে আসার সঙ্গে সঙ্গে তারা ফ্লেয়ার গানটি চালিয়ে হেলিকপ্টারের নজরে আসে এবং হেলিকপ্টারটি যখন নিচে আসবে বা নিচে আসার চেষ্টা করতে থাকে তখন সেখানে একটি বড় বিশাল ডাইনোসর হেলিকপ্টারটিকে একদম গ্রাস করে নেয়। এই পরিস্থিতি দেখে চালাক এবং লোভী মার্টিন গ্রেস অর্থাৎ সেই রিসার্চ টিমটির মালিক স্যাম্পলের ব্রিকেস এবং একটি গাড়ি করে জঙ্গলের মধ্য দিয়ে এগোতে থাকে এবং সেই পুরনো রিসার্চ ফ্যাক্টরটির সমুদ্র বোট ক্যাম্পে অগ্রসর হয়, যেখানে অনেকগুলো বোট রাখা রয়েছে। অন্যদিকে ক্যাপ্টেন টিম এবং ফিশারম্যানের পরিবার তারা একসঙ্গে একটি পাইপের মধ্য দিয়ে ডাইনোসরের হাত থেকে বাঁচার জন্য শেষ প্রান্তে এসে দেখে যে সেই সমুদ্র বোট ক্যাম্পটি সেই টানেলের শেষ প্রান্তেই রয়েছে এবং তারা সেখানে খুশি হয়। কিন্তু সমস্যা হয় তখন যখন তারা সেই গ্রিলের দরজাটি দ্বারা বেরোতে পারে না, কিন্তু গ্রিলের দরজাটি আনলক সুইচটি ছিল বাহিরে। কিন্তু কথায় আছে না, ইউনিটি স্ট্রেঞ্জ, একতাই শক্তি, এখানে তাই হয়। ফিশারম্যানের ছোট্ট মেয়ে ছিল একদম ছোট, এজন্য গ্রিলের মধ্য দিয়ে বাইরে বেরোতে পারে এবং সেই লকটিকে আনলক করে। দরজাটি আস্তে আস্তে খুলতে থাকে, কিন্তু তার পেছনে একটি বিশাল আকারের ডাইনোসর ছিল যেটি ভয়ানক এবং হিংস্র মাংসাশী ছিল। সেই ডাইনোসরটি মার্টিন গ্রেস এর গাড়ির শব্দ যখন শোনে এবং তাকে নৃশংসভাবে খেয়ে ফেলে, যা দেখে তারা সবাই অবাক ও ভীত হতে থাকে। এরপর ডাইনোসরটি তাদের দিকে অগ্রসর হতে থাকে। এমন অবস্থায় ক্যাপ্টেন একটি ফ্লেয়ার ল্যাম্প নিয়ে সেই বিশাল ডাইনোসরটির নজরে এড়ানোর চেষ্টা করে, কিন্তু এই বিষয়টি ছিল অনেক রিস্কি এবং ভয়ানক, যেটি দেখে প্যানেট বারবার চিৎকার করে এবং ক্যাপ্টেন টিমকে এই কাজটি করতে নিষেধ করে। কিন্তু কথায় আছে না, ক্যাপ্টেন তো ক্যাপ্টেনই হয়, সে নিজের জানের বিনিময়েও প্রত্যেকের জান বাঁচানোর জন্য প্রাণপণে চেষ্টা করতে থাকে। সে ডাইনোসরটিকে তার নজরে নিয়ে আসে এবং তাকে ডাইনোসর ধাওয়া করতে থাকে। একটা পর্যায়ে এসে ডাইনোসরটিকে নিয়ে একটি নদীতে ঝাঁপ দেয় এবং ডাইনোসরটিও নদীতে পড়ে যায়। অন্যদিকে প্যানেট সেই টিমগুলিকে নিয়ে এবং ব্রিকেসটিকে নিয়ে বোটে বসে পড়ে এবং তারা কিনারা অতিক্রম করেছেই এমত অবস্থায় আমরা দেখতে পাই ক্যাপ্টেন আবারও তাদেরকে ডাকছে। হাতে ছিল ফ্লেয়ার গান বা ফ্লেয়ার ল্যাম্প। তারা অনেক বেশি খুশি হয় এবং ক্যাপ্টেনকে সেই বোটে তুলে নেয়। এরপর আমরা দেখতে পাই তারা সেই স্যাম্পলগুলির সাথে সেই দ্বীপ থেকে বেরোতে সক্ষম হয় এবং এরই মধ্য দিয়ে আজকের মুভিটির ইন ঘটে। তবে এই মুভিটি যেন আমাদের এক মেসেজ পৌঁছে দেওয়ার চেষ্টা করে এবং যেটি হলো বিজ্ঞান ও প্রযুক্তির যতই এগিয়ে যাক না কেন, প্রকৃতির শক্তির সাথে খেলা করা আমাদের কখনোই উচিত নয়। প্রকৃতির শক্তি নিয়ন্ত্রণে
জীবনে আনতে গিয়ে মানবজাতি নিজেই বিপদের মুখে পড়ে যায় এবং যা মানবজাতির ধ্বংসের কারণ হয়ে ওঠে। যাই হোক, আজকের মুভিটি এ পর্যন্তই। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবা, কোন বিষয়ে মুভি তোমরা চাও সে বিষয় সম্বন্ধে কমেন্ট করবা এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে পাশেই থাকার জন্য অনুরোধ রইল। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলের সুস্থ কামনা করে বিদায় নিচ্ছি। গুড বাই।